বাংলাদেশ নিয়ে হাসিনার নীল নকশা, ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড মোদির ডান হাত অজিত দোভাল। জানাবো, বাংলার কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। এবং সর্বশেষ জানাবো, হাসিনা মোদির ষড়যন্ত্রে যোগ দিতেই ভারতে এসেছিলেন জয়, গোপন তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ নিয়ে হাসিনার নীল নকশা, ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড মোদির ডান হাত অজিত দোভাল। দিল্লির দুপুর, বাইরের গরম বাতাসও যেন ঘরের ভেতর ঢুকে পড়েছে। ভারী পর্দা টানা একটা রুমের ভেতরের একটি রুমে বসে আছে স্বৈরাচার শেখ হাসিনা। তার চেহারায় কোনো অনুশোচনা নেই। হাসিনা সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গ্রেফতারি পরোয়ানা জারির পরও চোখে মুখে এখনও আত্মবিশ্বাস। বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তি সন্তুষ্টির দিকে তাকিয়ে আছেন হাসিনার দিকে। এই ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতীয় হিন্দুত্ববাদীর কাছে তিনি দেবতা, প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড। মোদির ডানহাত দোভালের চোখে মুখে তৃপ্তির ছাপ। সবকিছুর পরিকল্পনা মাফিক আগাচ্ছে শেখ হাসিনা, হাল ছাড়েননি, বরং এখনও তার নেতিবাচক চাল চালছে। তবে প্রশ্ন একটাই, কিভাবে এত দৃঢ় এবং নির্লিপ্ত আছেন হাসিনা? জবাবটা জানে অজিত দোভাল। সবটাই তাদের পরিকল্পনার ফল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের পেছনে তিনটি বড় কারণ আছে। মোদী সরকারের সরাসরি সহযোগিতা, শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত। মোদী সরকারের একটি অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু, তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা এখনও টেবিলে আছে। মানসিক প্রস্তুতি এবং ট্রেনিং। শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যেন কিছুই হয়নি, যেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারত তাকে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে বসিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে যেন আত্মবিশ্বাস ধরে রাখতে পারে। গোপন রাজনৈতিক সমর্থন। দিল্লির ভেতরে একটি অংশ এখনও মনে করে শেখ হাসিনা এখনও তাদের জন্য দরকারি। তারা চান বাংলাদেশের ক্ষমতা পালাবদলের ক্ষেত্রে তিনি কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ ধরে রাখুক। তাই কৌশলগতভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রভাবশালী একদল নেতা ও নীতি নির্ধারক। এত কিছুর পরেও বাস্তবতা ভিন্ন কথা বলছে। বাংলাদেশের জনগণ কি শেখ হাসিনাকে তাকে ফিরে আসতে দেবেন? ভারত বহুবার বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব ধরে রাখতে নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন করেছে। শেখ হাসিনা ছিল তাদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি। বিশ্লেষকরা বলছেন ভারতের উচিত শেখ হাসিনাকে নিয়ে নতুন কিছু ভাবা। যদি তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে তবে তা হবে বিশাল ভুল। কারণ বাংলাদেশের জনগণ আগের থেকে রাজনৈতিকভাবে বেশি সচেতন। ভারতীয় প্রভাবের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ বেশি সরব। বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। ভারত ও বাংলাদেশের সীমান্ত বরাবর বহু দশক ধরে নানা ধরনের উত্তেজনা, মানবিক সংকট এবং কূটনৈতিক চাপের ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি অনলাইন ও সংবাদ মাধ্যম পুশ ইন নামে পরিচিত একটি বিতর্কিত পদ্ধতির খবর আবারও আলোচনায় এসেছে। পুশ ইন বলতে বোঝায় অবৈধ অভিবাসনকারীদের বা সন্দেহভাজন বাংলাদেশিদের ভারতীয় সীমান্ত রক্ষীর জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার বা ঢুকিয়ে দেওয়ার প্রক্রিয়া। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কখনো এই নীতি স্বীকার করেনি, বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকাগুলোর বাসিন্দা, সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো একাধিকবার এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে। বাংলার কথা বললেই পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশে জোর করে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ এবং দিল্লির কেন্দ্রীয় সরকার। আজ সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধিবেশনে সীমান্ত সুরক্ষা এবং পুশব্যাক বিষয়ে বিধায়কদের আনা প্রশ্নের উত্তরে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা মেহবুব শেখকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ এর উত্তরবঙ্গের শাখা। ওই ব্যক্তি মহারাষ্ট্রের ঠানেতে রাজমিস্ত্রির কাজ করতেন। গত 11 জুন তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করেছিল পুলিশ। মেহবুবের ভাই মুজিবুর রহমান বলেন, তার বড় ভাইকে গত শুক্রবার ভোর রাতে শিলিগুড়ির বিএসএফ বাংলাদেশে পুশব্যাক করেছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের সভাপতি সামিরুল ইসলাম এবং ওই শ্রমিকের দুর্দশার বিষয়টি জানার পর মহারাষ্ট্র পুলিশের যোগাযোগ, তার প্রয়োজনীয় নথিপত্র পাঠান।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের সভাপতি সামিরুল ইসলাম ওই শ্রমিকের দুর্দশার বিষয়টি জানার পর পররাষ্ট্র পুলিশের যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র পাঠান। তার মধ্যে মাহবুবের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ এবং পঞ্চায়েতের সার্টিফিকেট রয়েছে। তবে মহারাষ্ট্র পুলিশ ওইসব নথিপত্রকে গুরুত্ব দেয়নি। পশ্চিমবঙ্গের পুলিশের পক্ষেও মহারাষ্ট্র পুলিশকে মাহবুবের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করে রিপোর্ট পাঠানো হয়েছিল ঠানেতে, তাতেও কাজ হয়নি। মাহবুবের ভাই গণমাধ্যমকে জানিয়েছেন, তারা মুম্বাইয়ের ঠানেতে গেলে মহারাষ্ট্র পুলিশ বলেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সন্দেহে আটক মাহবুব সহ আরও কয়েকজনকে তারা শিলিগুড়িতে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। শিলিগুড়ির বিএসএফ এর ইউনিটে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তারা জানতে পারেন গত শুক্রবার ভোরে মাহবুব সহ আটক সবাইকে পুশব্যাক করা হয়েছে। যদিও সরকারিভাবে বিএসএফ এবং মহারাষ্ট্র পুলিশ এই বিষয়ে কিছুই জানায়নি। গত 1-1.5 মাস ধরে বিএসএফ এর পুশব্যাক চললেও এই বাহিনীর সরকারিভাবে কিছুই জানাচ্ছে না। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি একাধিকবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে, বিএসএফ এমন অনেককে ঠেলে পাঠাচ্ছে যাদের কাছে ভারতীয় হিসেবে নথিপত্র আছে। এই পুশিং কার্যক্রম কেন করা হচ্ছে তার পেছনে কয়েকটি প্রধান কারণ আছে। প্রথমত, ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশি অভিবাসীদের অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। এনআরসি এবং সিএএ এর মাধ্যমে এই অভিবাসী সমস্যা ভারতের রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিজেপি সরকার ও কিছু আঞ্চলিক দল বহুদিন ধরে দাবি করে আসছে যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের সংস্কৃতি, নিরাপত্তা এবং অর্থনীতিতে হুমকি তৈরি করছে। এই অভিযোগের প্রেক্ষিতে সীমান্ত রক্ষীরা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে, অনেক সময় জোর করে, যার ফলেই পুশিনের মতো ঘটনা ঘটে। দ্বিতীয়ত, কিছু ক্ষেত্রে ভারতের অভ্যন্তরে বসবাসরত দরিদ্র মুসলিম সম্প্রদায়ের লোকদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তাদের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়। কোনো বৈধ নথিপত্র না থাকা বা ভাষাগত মিলের কারণে তাদের বাংলাদেশি মনে করে সীমান্ত দিয়ে বের করে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় অনেকে বাস্তবিক অর্থে ভারতেই জন্মগ্রহণকারী, কিন্তু তাদের জাতীয়তা প্রমাণ ব্যর্থ হওয়ায় তারা উদ্বাস্তুতে পরিণত হন। তবে এই পুশিংয়ের পদ্ধতি কেবল মানবাধিকার লঙ্ঘনের উদাহরণই নয়, এই দুটি দেশের মধ্যে সম্পর্ককেও জটিল করে তোলে। বাংলাদেশ সরকার বহুবার অভিযোগ করেছে যে এই ধরনের পদ্ধতি আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবিক মর্যাদার পরিপন্থী। কারণ কোনো ব্যক্তি বাংলাদেশি কিনা তা যাচাই বাছাই ছাড়া তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। 1974 সালের ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী উভয় দেশকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সীমান্ত সমস্যা মেটাতে হবে। কিন্তু পুশিনের মতো একতরফা কার্যক্রম সেই চুক্তির অবমাননা বলে মনে করেন অনেক কূটনৈতিক বিশ্লেষক। এর ফলাফল বাংলাদেশে একাধিক দিক থেকে প্রতিক্রিয়াশীল। প্রথমত, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয় যাতে কোনো অবাঞ্ছিত ব্যক্তি অবৈধভাবে প্রবেশ করতে না পারে। এতে সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর বাড়তি চাপ পড়ে এবং অনেক সময় অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সৃষ্টি হয়। দ্বিতীয়ত, ভারত থেকে পুশিন হয়ে আসা ব্যক্তিরা অনেক সময় কোনো প্রমাণপত্র ছাড়া সম্পূর্ণ অপরিচিত হিসেবে হাজির হন। ফলে প্রশাসন তাদের পরিচয় নিশ্চিত করতে পারে না এবং সমাজে উদ্বেগ তৈরি হয়। তৃতীয়ত, এটি দেশের